নমস্কার বন্ধুগণ, আমি বিজন বারোই। তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিজন বারোই দ্য ফোবিয়া রিমুভারে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের যে তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি আছে, সেই অ্যাডভান্স বেঙ্গলির একটা টপিক বা বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো সেটার নাম হলো বিপ্রবেশে অর্জুন। সেই চ্যাপ্টারের কাহিনীটা বা পোয়েমটা, কবিতাটা তোমাদেরকে আমি আজকে বোঝাতে যাচ্ছি। তো বিপ্রবেশে অর্জুন যে কবিতাটা আছে, বেসিক্যালি এই কবিতাটার কানেকশন তোমরা বলতে পারো আমাদের বাংলা ইতিহাসে বা বাংলা সাহিত্যের ইতিহাসে বা আমাদের বাংলা ভাষায় যদি বলতে চাই, তো দুটোই মহাকাব্য আছে। তো একটা মহাকাব্য হলো তোমার মহাভারত, এবং দ্বিতীয় মহাকাব্য হলো বা দ্বিতীয় নম্বর মহাকাব্য হলো তোমার রামায়ণ। তো বিপ্রবেশের যেটা অর্জুন আছে বা কবিতাটা, সেই কবিতাটি তোমাদের মহাভারত কাব্যের সঙ্গে তার তোমার মিল আছে, বা সেখান থেকে বলতে গেলে তারই সেই কাব্যেরই একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে বিপ্রবেশে অর্জুন কবিতা রূপে। তো দেখো, যেহেতু মহাকাব্যর কথা বলা হয়েছে, তো অল্প একটু ইন্ট্রোডাকশন সূচনা একটু দিতে যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের যে রামায়ণ মহাকাব্যটা আছে, তোমরা ভালো মতন জানো যে রামায়ণ মহাকাব্যটি অ্যাকচুয়ালি রচনা কে করেছিল? অ্যাকচুয়ালি রচনা করেছিল ঋষি বাল্মীকি, তাই তো? তিনি রচনা করেছিলেন সেটা সংস্কৃত ভাষায়, কিন্তু পরবর্তীকালে সেটাকেই তোমার বাংলা ভাষায় রচনা করা হয় তোমার কৃত্তিবাস ওঝার দ্বারা। আর মহাভারত মহাকাব্যের যদি কথা বলি আমি, তো এটাকে তোমার সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন যাকে বলা হয়। তিনি এটাকে রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়, আর তারপরে এটাকে তোমার বাংলা ভাষায় রচনা করা হয় আমাদের কবি, দ্যাট ইজ তোমার কাশিরাম দাস, কবি কাশিরাম দাসের দ্বারা এটা রচনা করা হয় বাংলা ভাষায়। তো অ্যাকচুয়ালি মহাকাব্য কেন বলা হয়? ফার্স্ট অফ অল, রামায়ণ এবং মহাভারতকে মহাকাব্য কেন বলা হয়? তোমরা যদি রামায়ণ বা মহাভারত যদি দেখো বা তোমরা যদি পাঠ করে থাকো, তোমরা দেখবে যে মহাভারত বা তোমার রামায়ণ মহাকাব্যে খুবই ছোট ছোট গল্প আছে বা ছোট ছোট কাহিনী আছে। মানে ওখানে একটা কাহিনী নয়, ওখানে অনেকগুলো কাহিনীর সংমিশ্রণ আছে, ঠিক আছে? তার জন্য এটাকে বলা হয় মহাকাব্য, ঠিক আছে? তো তারই থেকে আমাদের কবি কাশিরাম দাস, তিনি যখন তোমার মহাভারতকে সংস্কৃত ভাষা থেকে তোমার বাংলা ভাষায় রচনা করেছিলেন, তো তারই একটা কবিতা বিপ্রবেশে অর্জুন তোমাদের পাঠে, অ্যাডভান্স বেঙ্গলির পাঠে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বেসিক্যালি তো আমি কবির বিষয়ে ইন্ট্রোডাকশনটা দিতে যাচ্ছি না, বিকজ কবির বিষয়ে যেটা ইন্ট্রোডাকশন আছে সেটা তোমরা বুকের মধ্যে পেয়ে যাবে এবং সেটা পড়লে তোমরা বুঝেও যাবে ভালো মতন। কিন্তু মেন কথা হলো তোমাদের কবিতাটা, যে কবিতাটির শব্দগুলো আছে সেগুলো বুঝতে গিয়ে বেশিরভাগই স্টুডেন্টদের প্রবলেম হয়, যেহেতু অল্প তোমার সেই যুগের বাংলা ব্যবহার করা হয়েছে। কাশিরাম দাস যে যুগের লোক ছিলেন, সেই যুগের তিনি বাংলাটাকে ব্যবহার করেছেন। তো সেই যুগের বাংলাটা অত সহজ নয় বর্তমান ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে? তো তার জন্য এই কবিতাটা অল্প বুঝতে সমস্যা হয় স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের। তাই আমি এই কবিতাটাকে আজকে তোমাদের সামনে পাঠ করে এর এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিতে যাচ্ছি। তো দেখো, কাহিনীটার সূত্রপাত ঘটে কোথার থেকে আমি বলছি, বা এই যে কবিতাটা আছে সেই কবিতাটার সূত্রপাত কোথার থেকে ঘটে। তোমরা জানো যে মহাভারত কাব্যে যখন দুর্যোধন রাজা বনেছিল প্রথমবারের জন্য দুর্যোধন রাজা বনেছিল, তখন সে তার মামা শকুনির যে নাম শুনে তো জানোই, শকুনির সাহায্য নিয়ে একটা ছলনা রটেছিল। সেই ছলনাটা কী ছিল? ছলনা ছিল যে পঞ্চপাণ্ডবকে তার মাতা কুন্তিসহ জ্বালিয়ে মারা, এবং তারা তাদের সেই পরিকল্পনায় সক্ষমও হয়ে গিয়েছিল বলতে গেলে। কিন্তু ভাগ্যবশত তারা কোনো মতে সেই ষড়যন্ত্রকে বিফল করে সেখান থেকে বের হতে পেরেছিল। তারপরে তারা অ্যাকচুয়ালি ওরা হলো ছদ্মবেশ ধারণ করেছিল, যেমন যখন দুর্যোধন ওদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল,
সেই পরিকল্পনা করার পরে গিয়ে যখন ওরা বাঁচতে পারলো সেই ঘটনার থেকে, আগুন যেখানে ওদের মহলটাকে তোমার আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, তো জ্বালিয়ে দেওয়ার পরে ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা কিছুদিন তোমার ছদ্মবেশে থাকবে। সেই ছদ্মবেশে থাকাকালীন, ঠিক আছে, ছদ্মবেশে থাকাকালীন পাণ্ডবদের, পঞ্চপাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব হলো তোমার অর্জুন। প্রথম পাণ্ডব তোমার হলো যুধিষ্ঠির, সেকেন্ড পাণ্ডব হলো, দ্বিতীয় পাণ্ডব হলো তোমার ভীম, তৃতীয় অর্জুন, দেন নকুল এবং লাস্ট হলো তোমার সহদেব। তো এখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি তোমার অর্জুন হলো ব্রাহ্মণের বেশ ধারণ করেছিল। যখন ওরা মানে সেই মৃত্যুর ষড়যন্ত্র থেকে বাঁচতে পেরেছিল, তারপরে ওরা ছদ্মবেশ ধারণ করেছিল, যে সেই ছদ্মবেশের মধ্যে ওরা হলো অ্যাকচুয়ালি ব্রাহ্মণের রূপ ধারণ করেছিল। তো এখানে ব্রাহ্মণ রূপে তোমার অর্জুন বিয়ে করতে চলছিলেন বা বিয়ে করতে গিয়েছিলেন পাঞ্চাল রাজ দ্রৌপদীকে। তো দেখো পাঞ্চাল রাজ কে ছিল তোমরা সবাই জানো, যেহেতু তোমরা আগে মহাভারত দেখেছো। তো পাঞ্চাল রাজের রাজকন্যা ছিল পাঞ্চালী বা দ্রৌপদী। তো পাঞ্চাল রাজ অ্যাকচুয়ালি চেয়েছিল যে তার মেয়ের বা তার কন্যার বিবাহ একমাত্র কার সাথে হয়? অর্জুনের সঙ্গে। কিন্তু তোমরা জানো যে সেই সময় যখন পাঞ্চালীর বা দ্রৌপদীর বিবাহের পরিকল্পনা করা হয়েছিল, তখন অর্জুনরা ছদ্মবেশ ধারণ করে তাদের রাজ্য ছেড়ে লুকিয়ে ঘুরে অন্য কোথাও জায়গায় ঘুরে ফিরছিল। তো তাদের তো কোনো খবর ছিল না। কিন্তু পাঞ্চাল রাজ চাইতো যে সেই সময়ের শ্রেষ্ঠ বীর যে, তার সঙ্গে দ্রৌপদীর বিবাহ। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি তোমার কাহানির মধ্যে যেটা বলা হয়, ঠিক আছে, যেটা তোমরা হয়তো সিরিয়ালিও দেখেছো কিংবা পাঠ করেও জেনেছো। তো তোমার কৃষ্ণ অ্যাকচুয়ালি তোমার পাঞ্চাল রাজকে এই পরামর্শটা দিয়েছিল যে তুমি এক কাম করো, দ্রৌপদীর বিবাহের পরিকল্পনা বা স্বয়ম্বর আয়োজন করো, ঠিক আছে, দ্রৌপদীর বিবাহের স্বয়ম্বর আয়োজন করো। আর সেখানে প্রতিযোগিতার মধ্যে দ্রৌপদীকে বিবাহ করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করো, ঠিক আছে। আর প্রতিযোগিতা এমন একটি কাজ রাখো যে ওই কাজটা শুধুমাত্র একজনই পারতে পারে। কৃষ্ণ এতই চালাক ছিল যে জানতো কৃষ্ণ ও ছাড়া এই কামটা, অর্জুন ছাড়া এই কামটা আর কেউ করতে পারেই না। তো কৃষ্ণ পাঞ্চাল রাজকে এই পরামর্শটা দিয়েছিল যে এমন একটা তুমি প্রতিযোগিতা রাখো যেখানে অন্য কোনো যোদ্ধা সেই কাজটা করতে পারবে না, একমাত্র কাকে ছাড়া? অর্জুনকে ছাড়া। তো এইভাবে দ্রৌপদীর বিবাহের স্বয়ম্বর আয়োজন করা হয়। আর তোমরা ভালো মতনই জানো, আগের কালের যেহেতু কথা বলা হয়েছে, তখন রাজকন্যাদের বিবাহ কীভাবে হতো? স্বয়ম্বর আয়োজন করে হতো। তোমরা যদি রামায়ণ দেখেছো, রামায়ণেও তোমরা দেখেছো যে রাম যখন সীতাকে বিয়ে করতে গিয়েছিল, সেখানেও স্বয়ম্বরের তোমার আয়োজন করা হয়েছিল, যেখানে রামচন্দ্র কী করেছিলেন, তোমার সেই শিবের যে ধনুকটা ছিল, সেই ধনুককে ভেঙে প্রতিযোগিতায় জয়লাভ করেছিল এবং সীতাকে বিবাহ করেছিল। ঠিক তেমনই এইখানেও তোমার দ্রৌপদীর জন্য স্বয়ম্বরের আয়োজন করা হয়, ঠিক আছে। আর যেহেতু স্বয়ম্বরের আয়োজন করা হয়, তোমরা জানো যে আশেপাশে বিভিন্ন দূর দেশান্তর থেকে বিভিন্ন ধরনের রাজপরিবারের লোক, ক্ষত্রিয়, যোদ্ধা, ওরা সবাই আসে। তো ঠিক পাঞ্চাল রাজও তাদেরকে নিমন্ত্রণ জানায়, যে দ্রৌপদীর বিবাহের মধ্যে নিমন্ত্রণ জানায়, স্বয়ম্বরে আমন্ত্রণ জানায়। তো ঠিক সেই মতে সেই বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন রাজ্যের থেকে, বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিভিন্ন রাজা, তোমার ক্ষত্রিয়বর্গ, রাজবর্গের লোকেরা সে সবাই এসে উপস্থিত হয়, ঠিক আছে। তো এখন সভা তোমার চারিদিকে ভরপুর, কাদের দ্বারা? সেই রাজপরিবারের লোকদের দ্বারা। তো প্রতিযোগিতাও আরম্ভ হয়, ঠিক আছে। তো প্রতিযোগিতা চলাকালীন সেখানে উপস্থিত হয় বিপ্রবেশে অর্জুন। বিপ্রবেশ কি? ব্রাহ্মণের বেশে অর্জুন এসে সেখানে উপস্থিত, ঠিক আছে। তো সেই যখন ব্রাহ্মণের বেশে অর্জুন এসে সেই সভায়
উপস্থিত হয়, তো তখন তার সঙ্গে কী ধরনের আচরণ করে সেই রাজপুত্ররা বা রাজবর্গের লোকেরা বা রাজা মহারাজারা যারা সেই সভায় উপস্থিত ছিল, সেই বিষয়ে এই কবিতায় উল্লেখিত করা হয়েছে। ঠিক আছে, তো এটা ছিল ইন্ট্রোডাকশনটা। তো এখন আমি মেন কবিতাটা পাঠ করি এবং তোমাদেরকে লাইন ওয়াইজ বোঝানোর চেষ্টা করি। যদি কোথাও ভুল হয় আমার দ্বারা মাফ করবেন, বিকজ আমি এটা ফার্স্ট টাইম আমি বেঙ্গলিতে এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি, স্পেশালি তবু অ্যাডভান্স বেঙ্গলি নিয়ে। তো কবিতাটা এমন: হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কার্যে দেখি দ্বিজ্যের প্রয়াস। তো এখানে বলছে যে যখন তোমার ব্রাহ্মণের রূপে, ঠিক আছে, ব্রাহ্মণের রূপে দ্বিজ বা দ্বিজ মানে ব্রাহ্মণ, অ্যাকচুয়ালি দ্বিজ মানে ব্রাহ্মণ, তার মানে অর্জুন। তো ব্রাহ্মণকে দ্বিজ কেন বলা হয় তোমাদের এটা জানা উচিত। যে বলা হয় কি নর্মালি সাধারণত কী হয়, যখন একজন ব্যক্তির জন্ম তার মায়ের গর্ভ থেকে হয়, তখন হলো তার প্রথম জন্ম। মানে যখন একজন ব্যক্তি তার মার গর্ভের থেকে জন্ম নেয়, সেটা হয় তার প্রথম জন্ম। আর যখন সেই ব্যক্তি তার পৈতা ধারণ করে, ব্রাহ্মণ ব্যক্তি যারা আছে তারা পৈতা ধারণ করে, তাদের জন্য সেটা হয় তাদের দ্বিতীয় জন্ম। তার জন্য ব্রাহ্মণের আরেকটা নাম হলো দ্বিজ। তো সেই দ্বিজ যখন অর্জুন মানে ব্রাহ্মণ অর্জুন যখন তোমার সেই সভায় এসে উপস্থিত হয়, সেই সভায় উপস্থিত থাকা রাজপরিবারের লোক, তোমার রাজবর্গের লোক, ঠিক আছে, ক্ষত্রিয়রা তাকে দেখে উপহাস করে, ঠাট্টা করে। কেন ঠাট্টা করে? দেখো, অসম্ভব কার্যে দেখি দ্বিজ্যের প্রয়াস। যেই কার্য রাজপরিবারের লোকরা করতে পারছে না, ইভেন কি তোমার ক্ষত্রিয়রা যোদ্ধারা করতে পারছে না, সেই কাজ করতে এসেছে একজন সাধারণ ব্রাহ্মণ। তো এই জিনিসটা দেখে সেই সভায় উপস্থিত সকলরা হাসছে এবং উপহাস করছে। কার? অর্জুনের। ঠিক আছে, দেন তারা বলছে, সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ, যাহে পরাজয় হইল রাজার সমাজ। তো বলছে এখানে, তারা বলছে সবার মধ্যে যে ব্রাহ্মণ আসছে, সেই ব্রাহ্মণের কোনো লজ্জা মাত্র নেই। যাহে পরাজয় হইল রাজার সমাজ, মানে যেখানে দেখো রাজার সমাজরা যে কার্য করতে পারেনি, সেখানে একজন সাধারণ ব্রাহ্মণ এসেছে সেই কার্যটাকে পূর্ণ করতে, বা তোমার মানে সেই কার্যটা করে দ্রৌপদীকে, তোমার পাঞ্চাল রাজ দ্রৌপদীকে বিয়ে করার জন্য। তো সেটার জন্য ওরা বলছে আমরা যেখানে পারি না, মানে রাজার বর্গরা বলছে যেখানে আমাদের দ্বারা সেই কাজটা সক্ষম হয় না, সেখানে একজন সাধারণ ব্রাহ্মণ এসে কাজটা করবে, সেই ব্রাহ্মণের কি মুখে একটু লজ্জা নেই? আমরা কি এখানে এমনি বসে আছি নাকি? ঠিক আছে, সুরাসুর জয়ী সেই বিপুল ধনু, তাহে লক্ষ্য বিন্ধিবারে চলিল ভিক্ষু। সুরাসুর জয়ী সেই বিপুল ধনুক, তাহে লক্ষ্য বিন্ধিবারে চলিল ভিক্ষু। তো এখানে কবি বলছেন সুরাসুর জয়ী মানে কি? সুর মানে কি? সুর মানে হলো দেবতা, আর অসুর মানে কি? যারা রাক্ষস কুলে থাকে, যেটা পাতালে যারা বসবাস করে তারা। তো এখানে বলছে সুরাসুর জয়ী, যেই ধনুক বা যে ধনুক দিয়ে, হ্যাঁ, যে বিপুল ধনুক দিয়ে তোমার দেবতা কিংবা অসুরদের ওপর জয় লাভ করা যায়, সেই ধনুক নিয়ে, বিপুল ধনুক নিয়ে চলল কে? এখন ভিক্ষুক, দ্যাট ইজ তোমার ব্রাহ্মণ বেশে অর্জুন। ব্রাহ্মণ বেশে অর্জুন সেই অসাধারণ কার্য সম্পূর্ণ করার জন্য। এটার মানে হলো সেটা। তখন বলছে, মানে তখনই লাইনটা আমি বলছি, এর পরের লাইনটায় তোমার সেই ক্ষত্রিয়রা কি বলল, কন্যা দেখি দ্বিজ কিবা হলো অজ্ঞান, কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। এখানে বাতুল ওয়ার্ড না, এটা কী দেখে নি অ্যাকচুয়ালি, বাতুল না, এটা রাতুল আছে। ঠিক আছে, বাতুলও আবার লিখেছে কোথাও, শব্দ অর্থের মধ্যে তোমার রাতুল লেখা আছে, এখানে লেখা আছে বাতুল। তো সেন্টেন্সটা এখানে হবে কি, কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, নির্লজ্জ ব্রাহ্মণে, সরি আমার একটু ভুল হচ্ছে লাইনটা, কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। তো এখন তোমার ক্ষত্রিয় বর্গের লোকেরা বলছে কি, পাঞ্চাল রাজ দ্রৌপদী তো খুবই সুন্দর, মানে অতুলনীয়, খুবই অপার সুন্দরী। ঠিক আছে, সেই সুন্দরী রূপে পাঁচালীকে দেখে
বা সুন্দরী পাঁচালীকে দেখে এই ব্রাহ্মণ কি পাগল হয়ে গিয়েছে নাকি? সে কি তার তোমার জ্ঞানবোধ সব কিছু কি হারিয়ে ফেলেছে নাকি? তো এইভাবে মানে তোমার সবাই উপস্থিত ক্ষত্রিয়রা বলছে যে হয়তো এই ব্রাহ্মণ পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীর সৌন্দর্য দেখে হয়তো পাগল হয়ে উঠেছে, তাই সে কি করতে চলছে, এমন একটা অসাধারণ কার্য করতে আগে বেড়ে এসেছে। মানে যেই কার্য সাধারণত রাজ পরিবারের লোক, এমন বড় বড় ক্ষত্রিয় যোদ্ধার দ্বারা সম্ভব হচ্ছে না, সেই কাজটা করতে চলেছে কি একজন সাধারণ ব্রাহ্মণ। তো তাই তারা বলছে হয়তো নিশ্চয়ই এই ব্রাহ্মণ বা দ্রৌপদীর কন্যা দ্রৌপদীর সৌন্দর্য দেখে সে তার জ্ঞানবোধ সব কিছু হারিয়ে আত্মহারা হয়ে পড়েছে, তাই সে এই অসাধারণ কার্য করতে চলেছে। দেন নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পনা ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। তো এখন বলছে ক্ষত্রিয়বর্গেরা যে এই ব্রাহ্মণকে আমরা ছেড়ে দেব না। আমাদের যেই সমাজে আমাদের মতন বা যেই সভায় আমাদের মতন বীর যোদ্ধারা উপস্থিত আছে, যারা এই কাজটা তোমার এই অসাধারণ কার্য করার জন্য বসে আছে, সেই সভায় একজন সাধারণ ব্রাহ্মণ এসে এই কার্য করার জন্য উঠে পড়ে লেগেছে। এতে তাদের মধ্যে তাদের জন্য ক্ষত্রিয়দের জন্য তুমি বলতে পারো একটা অসম্মান কার্য। তো ক্ষত্রিয়রা এই কার্যটাকে অসম্মান বলে ধরেছিল ওদের জন্য, ঠিক আছে? তো তাই তারা বলছে যে আমরা এই ব্রাহ্মণটাকে ছেড়ে বলবো না, তার যে শাস্তি হয় তাকে আমরা উচিত শাস্তি দেব। কারণ সেই ব্রাহ্মণের জন্য তাদের অপমান হয়েছে সবার মধ্যে। কেন কি রাজ পরিবারের লোকেরা, ক্ষত্রিয়রা, যোদ্ধারা সেই কার্য করতে পারেনি, যেই কার্যটা রেখেছিল দ্রৌপদীকে বিয়ে করার সত্যস্বরূপ পাঞ্চাল রাজ, আর সেখানে সেই ব্রাহ্মণ সেই কাজটা করতে চলছে। তো এখানে অ্যাকচুয়ালি তোমার বলতে গেলে তারা ভেবেছে যে তাদের প্রতি একটা অসম্মান দেখানো হচ্ছে, তাই তারা এই ধরনের বাক্য প্রয়োগ করেছিল। উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব, কেউ বলে ব্রাহ্মণের না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। তো দেখো সবার মধ্যে উপস্থিত তো এক দুজন লোক না, সবাই বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের জায়গার থেকে এসেছে, বিভিন্ন রাজা মহারাজা এসেছে, রাজবর্গের লোক এসেছে, ক্ষত্রিয় এসেছে। তো যদি এক পক্ষ ক্ষত্রিয়ের লোকেরা বিপ্লবেশে থাকা অর্জুনকে অপমান করছে, তার ঠাট্টা উপহাস করছে, অন্যদিকে সেই সমাজেরই কয়েকজন ব্যক্তি বা ক্ষত্রিয় বর্গের কিছু ব্যক্তিরা তারা বলছে যে একে দেখে মনে হয় না যে একটা সামান্য ব্যক্তি, বা তিনি হলেন একজন ব্রাহ্মণের প্রতি এমন কোনো বাক্য ব্যবহার করা আমাদের জন্য শোভা পায় না। কেন কি আমরা ভালো মতনই জানি যে রাজা মহারাজার যুগের থেকে হোক কি আগের থেকেই হোক, ব্রাহ্মণরা সমাজে একটা ভালো স্থান লাভ করে এসেছে, তাদেরকে সবসময় সম্মানই প্রদান করা হতো। তো তাই বলা হয়েছে যে ব্রাহ্মণকে এমন আপ্তবাক্যের প্রয়োগ করা, তার প্রতি তাকে গালামন্দ করা, তাকে অসম্মান ঠাট্টা উপহাস করা, সেটা ঠিক না। তো তখনই সেখানেই আবার বলছে যে এই ব্রাহ্মণকে দেখে মনে হচ্ছে না যে এই ব্রাহ্মণ কোনো একজন সাধারণ ব্যক্তি, নিশ্চয়ই কোনো একজন অসাধারণ ব্যক্তি হবে। তো এরপরে যে লাইনগুলো আছে এখানে তোমার বিপ্লবেশে আসা অর্জুন, ছদ্মবেশে থাকা অর্জুন, সেই অর্জুনের রূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে কিছু কিছু লাইনে, কিছু লাইন দিয়ে। তো দেখো কি বলেছে, দেখো দ্বিজ মনুষী জিনিয়া মূরতি, পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয় শ্রুতি। তো বলা হয়েছে এখানে যে দ্বিজের রূপ, এখানে বলছে যে সভায় উপস্থিত যে অর্জুন ছিল, সে অর্জুনের রূপ সৌন্দর্য এতই সুন্দর যে তাকে কবি কার সঙ্গে কল্পনা করেছেন বা কার সঙ্গে তুলনা করেছেন, সেই কামদেব। তোমরা জানো কামদেবের আর একটা নাম হলো মনুষীজ, যে হলো প্রেমের দেবতা যাকে বলা হয়। তো প্রেমের দেবতা যাকে দেখতে খুবই সুন্দর, তো তার সমান সুন্দর ছিল কে, সেই দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ। তো
তো তার বর্ণনা এখন দেওয়া হয়েছে, বলছে পদ্মপত্র যুগ্মনেত্র পরশয়ে শ্রুতি। পদ্মপত্র মানে কি? পদ্ম হলো পদ্ম ফুল, আর পত্র মানে পদ্মের পাতা। যুগ্মনেত্র, যুগ্মনেত্র মানে আমাদের যে জোড়া নেত্রটা আছে সেই জোড়া নেত্রের কথা বলা হয়েছে। পরশয় শ্রুতি, তো বলেছেন কবি যে অর্জুনের যে চোখ দুটো ছিল না, সেই চোখ দুটো কার মতো ছিল? পদ্ম পাতার ন্যায় ছিল। পদ্ম পাতা যেমন পুরো তোমার টানা টানা চোখ থাকে, ঠিক আছে, টানা টানা থাকে, ঠিক তেমনই পদ্ম পাতার ন্যায় অর্জুনের চোখগুলো ছিল, ঠিক আছে। তো এখন বলছে সেই পদ্মপত্র মানে চোখগুলো অর্জুনের সেই টানা টানা চোখগুলো তার কান পর্যন্ত বিস্তৃত ছিল। তো সেটাই এখানে বলেছে, শ্রুতি মানে কান, ঠিক আছে। মুখরুচি কত সূচি করিয়াছে শোভা। তো বলছে এখন যে অর্জুনের মুখখানি আছে না, সেই মুখখানির কথা এখানে বলা হয়েছে যে অর্জুনের মুখ দেখে মনে হচ্ছে যে মানে তার মুখ থেকে পবিত্রতা, আমি বললাম না নিষ্কলঙ্ক যাকে বলা হয়, সেই নিষ্কলঙ্কের মানে পবিত্রতা ধারা বইছে। এমন মানে তার মুখের ভাব বা মুখের যে আভা, সেই আভা দেখে মনে হচ্ছে মানে এমন একজন পবিত্র ব্যক্তি সে সভায় এসে উপস্থিত হয়েছে। তো যে মুখরুচি কত সূচি করিয়াছে শোভা, তো এখানে তোমার যে অর্জুন বিপ্রবেশে থাকে অর্জুন, তার যে মুখ সৌন্দর্য মানে তার মুখ সৌন্দর্য বা তার মুখের মধ্যে যে আভাটা ছিল, সেই আভাটার কথা বলা হয়েছে যে তিনি তাকে দেখতে এত পবিত্র লাগছে যে মানে আর বলা যায় না। আচ্ছা অনেক সময় কী হয়, আমাদের কিছু কিছু লোকের বা ব্যক্তির মুখ দেখলে যেমন মনে হয় না মানে খুবই পাক, খুবই পবিত্র। তো ঠিক অর্জুনের সেই ব্রাহ্মণ রূপ দেখে সবাই উপস্থিত তোমার ক্ষত্রিয়দের মধ্যে কয়েকজনের ঠিক তেমনই মনে হয়েছিল, ঠিক আছে। এরপরে বলেছে অর্জুনের নেক্সট তোমার বিবরণ, তার রূপসজ্জা বা তাকে দেখতে কেমন লাগছে। সিংহগ্রীব বন্ধুজীব অধর রাতুল, খগরাজ পায়েলাজ নাসিকা অতু। বলা হয়েছে সিংহগ্রীব বন্ধুজীব অধর রাতুল, খগরাজ পায়েলাজ নাসিকা অতু। বাহ, কি সুন্দর লাইন বানিয়েছে। তো বলছে যে তোমার অর্জুন যে আছে ব্রাহ্মণবেশী অর্জুন, তার যে গলা ঠিক আছে, গলার পোর্শনটা গ্রিপ মানে আমাদের গলার পিছন দিকে যে ঘাড়টা আছে এটাকে নিয়ে আমাদের গ্রিপটা গঠন হয়। তো বলছে অর্জুনের যে ঘাড় বা গলাটা যে আছে সেটা কেমন? সিংহ যেমন থাকে, সিংহর যেরকম গলাটা থাকে, ঠিক আছে, ঠিক তেমন মানে সিংহের মতন মানে তোমার বলশীল বলা যায়। দেখলে যে মানে দেখলে মনে হয় না, সিংহকে দেখলে যেমন মনে হয় সিংহ একটা তোমার বলশীল টাইপ, ঠিক তেমনই অর্জুনকে দেখে মনে হচ্ছে তার যে গ্রিপটা ঠিক সিংহের নেয়। এবং বন্ধুজীব অধর রাতুল, বন্ধুজীব হলো একটা ফুলের গাছ, ঠিক আছে, একটা ফুলের গাছ। এই গাছে যে ফুলটা ধরে না, সেই ফুলটা খুবই তোমার কী হয়, লাল রঙের হয়, ঠিক আছে, লাল রঙের হয়। আমি বোধহয় কিছু লাইন মিস করে দিয়েছিলাম। অনুপম তনুশ্যাম নীলোৎপল আভা, মুখরুচি কত সূচি করিয়াছে শোভা, ঠিক আছে। এখানে আমি মানে তোমার বলা হচ্ছে যে তোমার এই লাইনটা 2 লাইনটা মিস করেছিলাম, তাই আগে এলাম, ব্যাক করে গেলাম। তো অনুপম তনুশ্যাম নীলোৎপল আভা, এই লাইনটির মানে হলো এটাই যে অর্জুন যে ছিল, অর্জুন তনু মানে কি শরীর, ঠিক আছে, তনু মানে শরীর, তার মানে শরীরটা ছিল শ্যামবর্ণ, নীলোৎপল আভা। তোমার নীল উৎপল মানে কি, নীলোৎপল মানে কি পদ্ম, নীল পদ্ম যে আছে, নীল পদ্মকে দেখতে যেমন হয়, ঠিক আছে, ঠিক তেমনই অর্জুনের শরীরের তোমার বর্ণ ছিল শ্যামবর্ণ নীলোৎপল আভা, ঠিক আছে। মানে তোমার নীল পদ্মের থেকে যেমন আভা বের হয়, ঠিক আছে, ঠিক তেমনই তোমার অর্জুনের শরীর থেকে ঠিক তেমনই আভা বের হচ্ছিল। তো এটা পরের যে লাইনটা মিস করে দিয়েছিলাম, সিংহগ্রীব বন্ধুজীব অধর রাতুল, এটা তো বলে দিয়েছি। খগরাজ পায়েলাজ নাসিকা অতু। না, খগরাজকে তোমরা নিশ্চয়ই রামায়ণ দেখেছো। রামায়ণ দেখলে তোমাদের মনে আছে যখন তোমার রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তাকে বাধা দেওয়ার মতন একটাই প্রাণী সেখানে ছিল, সেটা কে ছিল? গরুর পক্ষী। সে গরুর পক্ষীকে বলা হয় পাখিদের রাজা। খগ মানে কি পাখি,
খগরাজ মানে পাখিদের রাজা। তো গরুর কে ছিল? অ্যাকচুয়ালি বলা হয় যে গরুর তোমার দশরথ যে ছিল, দশরথের বন্ধু ছিল, যে তোমার পরে রামকে সংবাদটি দেয় যে রাবণ তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গিয়েছে। ঠিক আছে, তো তোমার এখানে খগরাজ বলতে সেই গরুরকে বোঝানো হয়েছে। তো গরুর দেখতে কেমন? তো গরুর দেখতে যে গরুরের নাকটা যেমন চোখা থাকে এবং চওড়া থাকে, ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে গরুরের যে নাক, সেই নাকটাও যেন তোমার অর্জুনের নাকের কাছে ফেল হয়ে যাচ্ছে। মানে গরুরের নাকের তুলনাও, মানে খগরাজও পায়ে লাজ, এমন বলেছে যে খগরাজ যে আছে তোমার গরুর পক্ষে যে আছে, সেই খগরাজও যেন অর্জুনের নাক দেখে তিনি নিজেও যেন লজ্জা পায়। ঠিক আছে, সেটা বলেছে এখানে। তারপর দেখো চারু যুগ্ম ভুরু ললাট পশ, কি সানন্দ গতিমন্দ মত্ত করিব। তো এখানে বলছে দেখো চারু যুগ্ম ভুরু ললাট পশ। তো এখানে বলছে যুগ্ম ভুরু মানে এটা ভুরু, আমাদের যে ভুরুটা আছে, তো বলছে যে তোমার অর্জুনের যে ভুরু দুটো আছে না, সেই ভুরু দুটো একদম প্রশস্ত, টানা টানা। ঠিক আছে, কপাল পর্যন্ত মানে পুরো লম্বা হয়ে একদম টানা টানা তার ভুরু ছিল কপালে। তো সেটাই, কি সানন্দ গতিমন্দ মত্ত করিব। তো এখানে বলছে যে অর্জুনের যে চলার হয় ধ্যান, মানে তোমার বলা হয় যেটাকে বলা হয় নমুনা বা স্টাইল। ঠিক আছে, সেই স্টাইলকে দেখে মনে হচ্ছে যেমন হাতি যে যেমন চলে, হাতি চলার যে নমুনাটা আছে না, বা তোমার যে স্টাইলটা আছে, ঠিক মানে অর্জুন যে সবাই চলছে তাকে দেখে মনে হচ্ছে যে একজন মানে হাতি গর্বের সহকারে চলছে সেই সভা দিয়ে। দেন ভুজযুগ নিন্দেন আগে আজানু লম্বিত, করিকর যুগ্ম বড় জানু সুবলিত। তো এখানে ভুজযুগ মানে কি? ভুজ বলতে গেলে বলা হয় ভুজযোগ মানে ভুজুগ। ঠিক আছে, ভুজযুগ মানে তোমার অ্যাকচুয়ালি সাপ। তো বলা হয় কি যে সাপের ন্যায় অর্জুনের হাত দুটো হাঁটু পর্যন্ত প্রশস্ত। জানু মানে কি এখানে আছে তোমার? জানু মানে তোমার যে বলা হয়েছে করিকর যুগ্ম বর জানু সবলিত, মানে হাঁটু পর্যন্ত প্রশস্ত, এমন লম্বা। আর যেই মানে তোমার যেই হাত দুটো আছে, সেই হাত দুটো দেখলে মনে হয় তোমার যে নাক যে আছে তোমার সর্পের যে বলতে গেলে কি বলা হয় ওটাকে, বলা যাবে যে সর্পের তোমার মানে সাপের যে বডির তোমার হাত দুটো, সাপের তো অ্যাকচুয়ালি হাত থাকে না, বাট সাপের একটা তেজ আছে। ঠিক আছে, মানে সাপের যে তোমার বডিটা একটা তেজ আছে, ঠিক তেমনই অর্জুনের যে হাত দুটো ছিল, ঠিক সেই হাত দুটোর তেমনই একখানি তোমার বলতে গেলে তেমনই তেজ ছিল, সেটা এখানে বলা হয়েছে। দেন মহাবীর্য যেন সূর্য জলদে আবৃত, অগ্নি অংশু যেন পাংশু জালে আচ্ছাদিত। তো এখানে বলছে মহাবীর্য কে? যে মহান কাম করে বা মহান বীর যে। ঠিক আছে, তো মহান বীর যেন সূর্য, তাকে কেমন মনে হচ্ছে অর্জুনকে? বলা হচ্ছে বা অর্জুনকে দেখে সেই সত্যদের মনে হচ্ছে যে অর্জুন হলো সূর্যের ন্যায় পরাক্রম। যেমন সূর্যদেব, ঠিক আছে, আকাশে থাকে, তাকে দেখতে তো সামান্য লাগে, কিন্তু সূর্যের যে এত গুণ আছে, বা সূর্যের যে মানে সূর্য না থাকলে যেটা বলতে গেলে আমাদের সৌরজগৎ থাকতে পারে না। ঠিক আছে, মানে তার পরাক্রম যে এত বেশি সেটা বোঝা যায় না। তো অর্জুনকে দেখেও ঠিক তেমনই মনে হচ্ছে বলছে। তো যেমন সূর্য মেঘে দিয়ে ঢাকা থাকে না, মেঘে সূর্য যেমন ঢাকা থাকে, ঠিক তেমন যেন অর্জুন, এখানে বলা হচ্ছে অর্জুনকে মহাবীর্য যেন সূর্য জলদে আবৃত। তো অর্জুন ঠিক তেমনই, সূর্য যেমন মেঘের দ্বারা আবৃত থাকে, অর্জুনও ঠিক তেমনই আবৃত। অগ্নি অংশ যেন পাংশু জালে আচ্ছাদিত। এখানে অগ্নি অংশ মানে কি? যেন পাংশু, অগ্নি অংশ মানে কি? অগ্নির রাশি। ঠিক আছে, আগুনের যে রাশি থাকে বা রশ্মি বলতে পারো। ঠিক আছে, যেন পাংশু মানে তোমরা মনে করো যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার পর অনেক সময় কি হয়, রৌদ্র যে আছে, রৌদ্রটা আমাদের জানলা বা ঘরে কোনো মানে তোমার ছোটো ছোটো ফুটা দিয়ে কী হয়, রৌদ্রের সেই তীব্র সেটা আলোটা আমাদের ঘরের ভিতরে আসে। তখন তোমরা যদি পর্যবেক্ষণ করে দেখবে যে রৌদ্রের সেই রশ্মিটার মধ্যে অনেকগুলো ধুলো লেগে থাকে। ঠিক আছে, মানে ধুলো অনেক সময় ধুলিবালি থাকে। তো সেখানে সেটাই বলা হচ্ছে, মানে অগ্নি অংশ যেন পাংশু জালে আচ্ছাদিত। ঠিক আছে, লয় মনে
এই জনে বিন্ধিবিক লোক। তো সেই তোমার অর্জুনকে দেখে মনে হচ্ছে যে এই অর্জুনই কী করবে, তোমার সেই লক্ষ্যে কী করবে, বিন্ধিবে, মানে তীর নিক্ষেপ করবে। অ্যাকচুয়ালি তোমার এখানে বলা হয়েছে পাঞ্চাল রাজ যেই কার্যটা দিয়েছিল সেই কার্যটার কথা আমি এখন পর্যন্ত মেনশন করিনি। কার্যটা তোমরা সবাই জানো যে তোমার নিচে পাত্র ভরা জল ছিল, ঠিক আছে, নিচে পাত্র ভরা জল ছিল, আর উপরে রাখা হয়েছিল তোমার একটা ঘূর্ণয়মান মাছ বা মাছের একটা ছবি, ঠিক আছে, যেটা কন্টিনিউয়াসলি তোমার সবসময় ঘুরছে। তো সেই ঘূর্ণয়মান মাছের ছবিটাকে জলের মধ্যে প্রতিদর্শন করে, তার প্রতিবিম্ব দর্শন করে তাকে তীর, তার সেই মাছটার যে চোখের মধ্যে তীর নিক্ষেপ করতে লাগবে, সেটা ছিল প্রতিযোগিতার কাজ। তো এটাই হলো মেন প্রতিযোগিতার কাজ। তো এখন মানে অর্জুনকে দেখে তাদেরকে মনে হচ্ছে যে এই অর্জুনই কী করতে পারে, বা সেই তোমার বিপ্রবেশ অর্জুনই বা ব্রাহ্মণই কী করতে পারে, সেই মাছের চোখে জলের মধ্যে প্রতিবিম্ব দেখে সেই মাছের চোখের মধ্যে তীরটাকে নিক্ষেপ করতে সামর্থ্য হবে। তো সেটা দেখে এখন কাশিরাম বলছে, কাশী ভনে হ্যানজনে কি কর্ম অসত্য। তখন কাশিরাম দাস ভনয়ে বা ভনিতা করছেন, ভনিতা করে বলছেন বা তিনি উক্তি করছেন যে এমন এক ব্যক্তির জন্য কোনো কাজই অসাধ্য নয়, তার জন্য সকল কাজ সাধ্যমান, সেই ব্যক্তি সকল কাজ করতে পারে। ঠিক আছে, তার মানে হলো এটাই। এখানে মানে তোমার দেখো কবিতাটা অ্যাকচুয়ালি তোমার যেটা আছে, তোমার এই কবিতাটা ছিল তোমার পাঞ্চাল রাজ দ্রৌপদী, পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদী, ঠিক আছে, তার বিবাহকে নিয়ে। তো তার বিবাহের জন্য পাঞ্চাল রাজ স্বয়ম্বরের আয়োজন করেছিল, ঠিক আছে, স্বয়ম্বরের আয়োজন করেছিল। তো স্বয়ম্বরের আয়োজন করাকালীন, ঠিক আছে, করার ফলস্বরূপে তোমার যেহেতু তিনি অনেকজন লোককে বা বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিভিন্ন রাজ পরিবারের লোক ক্ষত্রিয়দেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেই রাজসভায় বা স্বয়ম্বরের সভায় তোমার বিপ্রবেশ অর্জুনও এসে উপস্থিত হয়েছিল। তাকে বিয়ে করার জন্য স্বয়ম্বরা দ্রৌপদীকে। আর সেখানের প্রতিযোগিতা একটা অর্জন করা হয়েছিল, যে প্রতিযোগিতায় যে সামর্থ্য লাভ, মানে যে সেই প্রতিযোগিতায় যে জয় লাভ করবে তারই গলায় তোমার দ্রৌপদী বরমালা দান করবে বা বরমালা দিয়ে দেবে। তো সেটা কি ছিল, সেই কাজটা ছিল তোমার জলের মধ্যে দেখে, মানে উপরে তোমার একটা মাছ থাকবে, মাছের ছবি থাকবে, যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। সেই মাছের ছবিটা জলের মধ্যে দেখে, মানে মাছের ছবিটাকে তার প্রতিবিম্বটা জলের মধ্যে দেখে সেই মাছের চোখটাতের মধ্যে তোমার চোখের মধ্যে নিক্ষেপ করতে হবে তীরকে। তো এটা ছিল প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতায় বিভিন্ন রাজবর্গের লোকেরা সমবেত করেছিলেন, তারা প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণও করেছিলেন, কিন্তু কেউ সেখানে কি করতে পারেনি, সেই প্রতিযোগিতা জয়লাভ করতে পারেনি প্রতিযোগিতা। তো তখন মানে সেই প্রতিযোগিতা চলাকালীন সেখানে অর্জুন এসে উপস্থিত হয় এবং অর্জুনকে দেখে সেই রাজপরিবারের লোকেরা উপহাস করে ঠাট্টা করেন যে এমন একজন সাধারণ ব্যক্তি কেমন একটা দুঃসাহসীয় কাজ করতে পারে, অসাধারণ কাজ করতে পারে, যেখানে সেই রাজপরিবারের লোকেরা সেই কাজটাকে করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে ঠাট্টা উপহাস করে তোমার রাজপরিবারের এক বর্গ তোমার অর্জুনের ঠাট্টা উপহাস করে, আর এক বর্গ অর্জুনের তোমার গুণজ্ঞান করে, মানে বিপ্রবেশে থাকে অর্জুনের। ঠিক আছে, অবশেষে অর্জুনই কী হয়, সেই মাছের চোখে তীরটাকে নিক্ষেপ করতে সামর্থ্য হয় এবং তোমার পাঞ্চালী বা ধ্রুপদ কন্যা দ্রৌপদীকে নিজের স্ত্রী হিসেবে লাভ করে। ঠিক আছে, তো এখানে কাহিনিটা হয়তো তোমাদের কোথাও যদি আমার ভুল হয়েছে, অল্প একটু প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে, বিকজ আমার গলা কন্টিনিউয়াসলি শুকিয়ে আসছে, তার জন্য জল, তো ফার্স্ট টাইম করছি, একটু নার্ভাসও ফিল করছিলাম তাই। তো যদি কোথাও ভুল হয়েছে মাফ করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি আপনারা চান যে এমন বাংলায় আরও আমি ভিডিও আপনাদের বানাই, কবিতাকে এক্সপ্লেন করি আপনাদের জন্য, তো আপনারা আমাকে একটু উৎসাহ প্রদান করেন। তার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এটাই করতে হবে। আর সঙ্গে ভুলবেন না বেল আইকনটাকে প্রেস করতে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা সেই ভিডিওটাকে সাথে সাথে দেখতে পান
এবং আপনাদের কাজে সেটাকে ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য বন্ধুগণ এখানেই রাখছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।